আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায় পড়াচ্ছি। তোমরা অবশ্যই অবগত আছো, সেটারই একটি ধারাবাহিক ক্লাস নিচ্ছি। এটা অষ্টম অধ্যায়ের চতুর্থ ক্লাস। আমি অষ্টম অধ্যায়ের কোন জায়গাতে শুরু করেছিলাম, যে তোমাদের বৃত্ত সংক্রান্ত যে সম্পাদ্য ছিল সেটা আগে করানো হয়েছে, এবং বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য যে 11 পর্যন্ত আছে, বহিবৃত্ত, পরিবৃত্ত, অন্তবৃত্ত সবগুলো দেখানোর পরে অনুশীলনী 8.5-এর দুটি স্পর্শক একে অঙ্কন করেছি। এবং তারপর কি করেছি বলো তো, তোমাদের কি মনে আছে এর আগের ক্লাসগুলি কি ছিল? তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো একটু অবশ্যই দেখবে, না দেখলে ধারাবাহিকভাবে বুঝতে পারবে না। আমি আজকে তোমাদের উপপাদ্যতে চলে যাব। উপপাদ্য 17, 18, 19, 20 পর্যন্ত তোমাদের প্রথম পর্বে ছিল। 21, 22 থেকে শুরু করব, কিন্তু 20 নম্বর উপপাদ্যটা আবার একটু রিপিট করতে চাচ্ছি। এখন তোমাদের লাইভ ক্লাসটা কি দেখা যাচ্ছে? আমাদের অনেক স্টুডেন্ট উপস্থিত আছে, যে আমাদের ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা একটু শিওর করো, সাউন্ডটা কি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, তারপর আমি উপপাদ্য শুরু করব। রাব্বি, তারপর হচ্ছে সঞ্জিদ আহমেদ, নবম শ্রেণীর, দশম শ্রেণীর। আচ্ছা, যাই হোক, আমরা সেই যদিও লিখে রেখেছি 8.2 করাবো। 8.2-র ভিতরেই 4 নম্বর অনুশীলনটা দেখো। 4 নম্বর প্রশ্নে খতে বলা আছে যে একটা কোণ আরেকটা কোণের অর্ধেক, তার মানে হচ্ছে এটা উপপাদ্য 20। তো উপপাদ্য 20টা আমি সেইভাবে শেখাতে চাচ্ছি, যেহেতু এটা আগের ক্লাসে আগে পড়ানো হয়েছে প্রথম সেমিস্টারে, সেই জন্য আমি অনুশীলনীটা শুরু করব। অনুশীলনীর ভিতরে উপপাদ্য 2 আছে। উপপাদ্য 20 নাম্বারটা আছে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই তথ্যটা জানার আগে আমার আরেকটু তথ্য তোমাদেরকে জানাতে হবে, যে কেন্দ্রস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা, উপচাপ কোনটা, সেটা কিন্তু জানতে হবে। তোমাদের কি মনে আছে? দেখি কেউ বলতে পারো কিনা। আমি এটা হাতে আঁকলাম বৃত্ত। এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে কি কোণ বলে? যে কোনো একজন বলো, এই কোণটাকে কি কোণ বলে? অনেকে চিকন মোটা চিনে না, কোন বড় কোণটা ছোট কোণটা সেটা চিনে না। লম্বা যদি বাহু থাকে সেটা কিন্তু বড় কোণ হয় না। কোণ নির্ভর করে এই বিন্দুতে যে পরিমাণটা আছে, বৃত্তচাপটা আছে, সেই বৃত্তচাপের দৈর্ঘ্যের উপর। এখন বলো, এই বি ও এ ও বি কোণটাকে কি বলা হয়? একটু শিওর করো আমাকে, যে একটা মেসেজ দাও যে কোণ এ ও বি এটাকে কি বলা হয়? তারপর দেখো, আমি যদি আরেকটা বৃত্ত অঙ্কন করি, এটা কেন্দ্র ও, পরিধির উপরে যদি একটা বৃত্ত অঙ্কন করি, এরকম এ বি চাপ আর সি, এই কোণটাকে কি বলা হয়? এই দুইটা কোণ তোমাদের কিন্তু সবচেয়ে বড় ধরনের সমস্যা। আচ্ছা, কেউ কি লিখেছ? যে কোণটাকে কি বলে? জি স্যার, একজন লিখছে অন্দর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শোনো, এই বিসিটা কি, এ বিটা কি সেটা আগে বলো। এ বি চাপটাকে কি বলে? এটাকে বলা হয় উপচাপ। উপচাপ কেন? ছোট অংশটা হচ্ছে উপচাপ, এই এ বি চাপ। যদি বলো এ সি বি চাপ, এ সি বি বলতে এই উপরের চাপটাকে বোঝানো হয়, সেটাকে অধিচাপ বলা হয়। অধিচাপ। এই দুইটা তথ্য আগে জানতে হবে। উপচাপ আর এটাকে কি কোণ বলে? এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রের উপরে যে কোণ, কেন্দ্রস্থ কোণ। আর এই যে এখানে লিখছি কি এ সি বি, এই কোণটাকে বলা হয় কি? কেন্দ্রের উপরে যে কোণ সেটা কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের উপরে যে কোণ বৃত্তস্থ কোণ। হ্যাঁ, গুড, একজন লিখছে কেন্দ্রস্থ কোণ। এটা বলো, একজন কে লিখেছে কেন্দ্রস্থ কোণটা? হ্যাঁ, আজিজ, মানে কি বলে নামটা ভুলে গেলাম।
9 এর একটা স্টুডেন্ট কমার্সের, এটা হচ্ছে কেন্দ্রস্থ। এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। এখন কোন কোনটা বড়? আচ্ছা, এটা বলছে উপচাপ, এটা হচ্ছে অধিচাপ। উপচাপ দ্বারা যে কোণ উৎপন্ন করে সেটাকে কি বলা হয়? কেন্দ্রস্থ কোণ। কোন কোনটা বড়? কার কাছে মনে হয় যে এটা লম্বা বাহু, এটা ছোট বাহু, দেখলে মনে হয় এই কোণটা অনেকেই মনে করে বড়। আসলে কি এটা বড় কোণ না এই কোণটা বড়? যেটা একজন বলতে পারো কেন্দ্রস্থ কোণ বড় না বৃত্তস্থ কোণ বড়? আগে বড় ছোট চিনতে হবে। ইলা, ওয়ালাইকুম সালাম। কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ, যে কেন্দ্রস্থ কোণ বড় না বৃত্তস্থ কোণ বড়? হ্যাঁ, একজন বলছে কেন্দ্রস্থ কোণটা বড়। হ্যাঁ, এই কেন্দ্রস্থ কোণটা কি বড়, আর এই বৃত্তস্থ কোণটা ছোট, একজনের তুলনায় ছোট। কতটুকু ছোট? একটা আরেকটার অর্ধেক, একটা আরেকটার দ্বিগুণ। তার মানে একটু ভালো করে খেয়াল করো যে এটা কেন্দ্রস্থ কোণ বড়, বৃত্তস্থ কোণ ছোট। কতটুকু ছোট সেটাই বলছে। কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান 2 দ্বিগুণ কার? বৃত্তস্থ কোণ এ সি বি তুলনায়। যে কথা যদি বলি এ সি বি কোণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা কিন্তু বুঝতে হবে যে আমার বয়স একটা স্টুডেন্টের বয়সের দ্বিগুণ, একটা স্টুডেন্টের বয়স আমার বয়সের অর্ধেক হতে পারে না? আমার বয়স যদি 40 হয়, একজনের স্টুডেন্টের বয়স আমার অর্ধেক 20 বছর। একজনের স্টুডেন্ট যদি 20 বছর হয়, তার দ্বিগুণ করলে আমার বয়সের সমান হবে। একইভাবে যদি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এইটা দেখো উপপাদ্য 20-এ বলা আছে যে উপপাদ্য 20-এ বলা আছে একই চাপের উপর দণ্ডায়মান, দেখো বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর যদি এই প্রশ্নটা ঘুরে আসে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সুতরাং এই উপপাদ্যটা তোমাদেরকে পড়ানো হয়েছে। আবার একটু দেখাচ্ছি কোথায়, অনুশীলনী। ভালো, অনুশীলনী 8.2 কোথায় আছে দেখো, একটু খুঁজো তোমরা কোথায় আছে। আমি এই ফাঁকে সবাইকে এটা বোঝানো শেষ। কেন্দ্রস্থ বৃত্তস্থ, কেউ যদি না বুঝো আবার বলো, আমি বুঝিয়ে দিব, আরেকটু বুঝিয়ে দেন। অনুশীলনীর 4 নাম্বারটা দেখো, 4-এর ক। খতে হলো এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ক্লিয়ার? ইশতিয়াক আহমেদ, সায়েন্সের রুল 1। গুড। তোমাকে এই প্রথম দেখলাম ক্লাসে আসছো, বাড়ির থেকে আসছো মনে হয়, তাই না? যাই হোক, কেন্দ্রস্থ কোণ বড়। গুড। আচ্ছা, এটা সবাই জানো, তারপরে কিন্তু এই উপপাদ্য আসতে দেখে ভুল করো। বলছে চিত্রে একটা চিত্র আছে দেখো বইয়ের ভিতরে, ও কেন্দ্র আর ও এ ও বি সমান 2.5 সেন্টিমিটার একটা বৃত্ত। আমি বৃত্তটা এইভাবে আঁকি, হাতে আঁকলাম। এই কেন্দ্র, এখানে বলা আছে চিত্রটা কিন্তু এটার আকার তেমন প্রয়োজন নেই ক এর জন্য। এটা বি আছে, ও আছে, ডি আছে, এইটুকু লিখলে হবে। আর এখানে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ আঁকা আছে, যে এই একটা দাগ, এই একটা দাগ দেওয়া আছে। এটা দিছে কি এ বি, তারপরে এখানে যোগ করে সিডি, একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। আর এসি কর্ণ যোগ করা আছে, এসি কর্ণ বিডি কর্ণ যোগ করা আছে। এটা আমার এখন প্রয়োজন নেই। এখানে বলা আছে কতে ও বি, তার মানে কি হবে? বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত? এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, অথবা এভাবে লিখতে পারো যে ও বি ব্র্যাকেটে লেখো স্মল আর সমান কত? 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার সিএম। বলছে এবিসিডি বৃত্তটির পরিধি নির্ণয় করো। তার মানে এবিসিডি একটা বৃত্ত, যদি এটা অন্তর্লিখিত চতুর্ভুজ, কিন্তু এটা পুরোটা একটা বৃত্ত। আমাদের বৃত্ত নামকরণের জন্য 3টা বর্ণ হলেই হয়, এ বি ডি বললেও হবে। ত্রিভুজের নাম বলতে 3টা বর্ণ প্রয়োজন, বিন্দু লিখলে একটা বর্ণের প্রয়োজন, সরল রেখা 2টি বর্ণ,
ত্রিভুজের 3টা বর্ণ, বৃত্তের 3টা বর্ণ, 4টা বর্ণ দিলে কোনো সমস্যা নেই, এগুলো কিন্তু জানতে হবে আগে। বের করতে বলছে বৃত্তের পরিধি, সুতরাং বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারে, এটা আমরা পরিমিতি দিয়ে শিখেছি যে বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই আর সেন্টিমিটার। যদি ক্ষেত্রফল বলতো বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, এটা হবে, অনেক সময় বলে বের করতে। 2 3.1416 ইনটু আর এর মান কত বলো, এই দেখো 2.5 সেন্টিমিটার। পরিধির একক কি সেন্টিমিটার, আর ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার। এখন তোমরা একটু বলো এটা কত আসে উত্তর, উত্তরটা একটু আমাকে বলো, শিওর করো যে স্যার এটা এটা ক্যালকুলেশন করো। আচ্ছা আমি যদি করি, তোমরা কি কেউ দেখাইছো না? স্যার বোর্ড গুলা হওয়ার কথা না, অনেক সময় স্পন্দিত হতে থাকে। এখন মনে হয় কিছুটা ক্লিয়ার না? 15.70, স্যার আমি আবির, হ্যাঁ 15.708, যাই তোমাদেরটাই লিখলাম আমি 15.708 সেন্টিমিটার। আমি কিন্তু চেক করি নাই, ঠিক আছে, এটা লিখে নাও। হ্যাঁ সবারই হয়েছে, সবার দেখা যায় একই উত্তর আসছে, তার মানে সত্য। গুড, আমরা এটা উত্তর পেয়ে গেলাম। 2 নম্বরে কিন্তু আসলো, 2 নম্বরে কিন্তু ক্ষেত্রফল আসতে পারে। এরপরে আমরা চলে যাই খতে, যে তথ্যটা আগে বলা আছে, যে খ নাম্বার আমি একটু উপরে লিখি 8.2 অনুশীলন, যে 4-এর খ। এখানে দেখো লেখা আছে প্রমাণ করো যে এটা, তার মানে চিত্রটা আগে আঁকতে হবে। চিত্রে কি কি প্রয়োজন, এখানে সবকিছু কিন্তু প্রয়োজন নাই। বি এ ডি মানে বৃত্তস্থ কোণ, বি ও ডি কেন্দ্রস্থ কোণ। তার মানে আমি একটা বৃত্ত যদি তোমাদের এই যে আগের ওটা দিয়ে আঁকি, দেখি আঁকতে পারি কিনা, একটা ছোট্ট একটা বৃত্ত আঁকি। তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে আঁকবা, হাতে কেউ আঁকবা না, হাতে আঁকা একবারই নিষিদ্ধ। আমার আজকে মার্কেটে তো প্রচুর কালি দেখা যায়। আচ্ছা যাই হোক, এ হলো কি ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত। এখানে কেন্দ্র ছিল এইটা, আমি কেন্দ্র থেকে এই একটা যে এই এই তারপর এই পাশে একটা আঁকি, এই পাশে একটা এটা ও। আচ্ছা প্রমাণের সুবিধার জন্য এখানে কি কি বলা আছে, এটা বি ও ডি, আর বইয়ে কিন্তু ছিল সি, বি সি, সি ছিল, উপরে ছিল এ, উপরে এটা ঠিকই আছে তাই না? তোমরা 20 নম্বর উপপাদ্যটা একটু খেয়াল করো, সে একই রকম, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে বি সি ছিল আর এখানে বি ডি দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এটা প্রমাণ করার জন্য এসি তারা হলো কর্ণ দিছে চতুর্ভুজ, আমি কিন্তু চতুর্ভুজ আঁকার প্রয়োজন নেই। এসিটা এই, এটা তুমি নতুন একটা নাম দিতে পারো, এফ বা ই দেই, এটা সবচেয়ে ভালো হয়। এখন দেখো এ হলো তোমার চতুর্ভুজ, মানে চিত্রটা প্রস্থে যে চিত্রটা আছে সেটা হবে না, কিছুটা পরিবর্তন হবে। আচ্ছা এখন যদি আমি এটা লিখি কি হবে, তানজিম ডালি ধন্যবাদ। আমি এই পাশে প্রমাণটা লিখি, হ্যাঁ বিশেষ নির্বাচনটা কি হবে, যে ও কেন্দ্রবিষ্ট, বিশেষ নির্বাচনটাও লিখি। আচ্ছা বিশেষ নির্বাচনটা ওই পাশে লিখি, এখানে লিখি বিশেষ নির্বাচন ও
কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কি বলো বিডি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি হবে বলো বিওডি ও বৃত্তস্থ কোণ কি হবে বিএডি প্রমাণ করতে হবে যে কি করতে হবে প্রশ্নে লেখা আছে বিএডি সমান হাফ বিওডি। এটার বাংলাটা কি হবে? প্রমাণ করতে হবে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। প্রমাণ কি করতে হবে? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অঙ্কন, আমি অঙ্কনটা এখানে লিখি না এখানে লিখবো? এখানে লিখি। অঙ্কনটা খুবই ছোট। এডি রেখাংশ কেন্দ্রগামী নয়। দেখো এডি রেখাংশ কেন্দ্র দিয়ে যায় না, এই জন্য এই কেন্দ্রগামী একটা রেখাংশ অঙ্কন করি। এডি রেখাংশ কেন্দ্রগামী নয়, সুতরাং এই কেন্দ্রগামী রেখাংশ অঙ্কন করি। কেন্দ্রগামী রেখাংশ অঙ্কন করি। এ হলো তোমার অঙ্কনের বিবরণ। এর চেয়ে বেশি কিছু আর লেখার প্রয়োজন নাই। যেহেতু এডি কেন্দ্রগামী নয়, সেই জন্য এডি কেন্দ্রগামী রেখাংশ অঙ্কন করি। এ হলো অঙ্কনের বিবরণ। আমরা এখন প্রমাণে চলে যাব। আর প্রমাণ কিন্তু আমি বইয়ের মতো লিখবো না, কিছুটা পরিবর্তন লিখবো, সেই জন্য তোমাদেরকে লিখে দিচ্ছি। আমি চলে গেলাম প্রমাণে, এই পাশে লিখবো। হ্যাঁ, প্রমাণ। এখানে প্রথমে আমরা কি লিখব? কোন অংশটা নিয়ে শুরু করব এ ও বি ত্রিভুজ। আমি যদি এই ত্রিভুজটাকে এইভাবে আলাদা করে দেই তে বেশি বুঝতে পারবা। এই এ বি ও ই, দেখো এই যে ত্রিভুজটাকে আমি এখানে নিয়ে আসলাম। আমরা এটা তো জানি যে ও এ ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? ও এ ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে লিখব ত্রিভুজ এ ও বি এর কি কি সমান বলো? এর ও এ সমান ও বি। সাইডে কি লিখবো? একটা কমা ব্যবহার করতে হবে, কিন্তু ইনভার্টেড কমা। লিখবে কি? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। যদি কোনো ত্রিভুজে, দেখো একটা ত্রিভুজ লিখছে এখানে, ত্রিভুজ অঙ্কন করা হলো। এই ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয়, তাদের অনুরূপ কোণ সমান হয়। এই দুইটা কোণ সমান। আচ্ছা, এটা আমি পরে লিখি। কি বললাম? কি কোণ সমান? ও বি এ সমান ও এ বি। এটা কি সবাই বুঝতে পারছো? এই সাইড নোটটা কিন্তু দিতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ সমান। সমদ্বিবাহু ত্রিভুজের এই যে সমদ্বিবাহু, কেন দুটো বাহু ও এ ও বি যেহেতু সমান, তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ। কথাটা কিন্তু তোমরা অধ্যায় উপপাদ্য 20-এ লেখা আছে। হ্যাঁ, লেখবা কি? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ সমান। খুবই সহজ কথা। এটা হলো ধাপ 1। যদি ধাপ দিতে চাও, ধাপ না লিখে 1 নাম্বার লিখলে হবে। 2 নাম্বার যদি আমি লিখি, আবার এই ত্রিভুজের ত্রিভুজ এ ও বি এর, দেখো এখানে আমি একটা বহিস্থ কোণ অঙ্কন করেছি। বহিস্থ কোণ, বহিস্থ, ঠিক আছে? বহিস্থ কোণ নাম কি বলো? বি ও ই। এই বহিস্থ কোণটা নিলাম আমি। ক্লিয়ার? বহিস্থ কোণ আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি। তোমরা চিহ্নিত করবা, এই যে চিত্রের মধ্যে চিহ্নিত করবা যে এই কোণ
এই কোণ আর এই কোণের যোগফলের সমান, যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। ও এ বি প্লাস ও বি এ, দেখো এই বহিস্থ কোণ এই বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। এটাও কারণটা লিখে দিতে হবে, এটাও কি কারণটা লিখে দিতে হবে, অবশ্যই লিখতে হবে। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, খুব সহজ কথা। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, আমরা এটা লিখলাম। এখন উপর থেকে দেখো, তোমাদের বই কিন্তু এই অংশটা আগে করছে, এটা পরে লিখছে, আর আমি এটা আগে লিখে নিলাম, তাতে একটু সুবিধা পেলাম, পাবো বেশি। এখন দেখো এই ও এ বি আমার এটা দরকার, আর ও বি এ যে কথা, ও এ বি একই কথা, তার মানে কি ও এ বি আবার লিখতে পারি। দেখো উপর থেকে মান বসিয়ে দিলাম, ক্লিয়ার, এখানে মান বসিয়ে দিলাম, সাইডে লিখে দিতে পারো 1 নং হতে, মানে একটা একটা কয়টা হলো, দুইটা ও এ বি। মানে ও এ বি সমান কি লেখা যায়, সুতরাং বি ও ই সমান ও এ বি। ভালো করে খেয়াল করো, ও এ বি না লিখে বি এ ই লিখতে পারি না আমরা? ও এ বি বলতে উপরে কোণটাকে বোঝানো হয়, উপরে কোণটা মানে কি বি এ ই, টু বি এ ই, এ হলো 1 নং সমীকরণ। আমি উপপাদ্যগুলি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে করাবো, যাতে বুঝতে পারো স্যার নেট দিলে কি নাম্বার। হ্যাঁ, যদি তুমি ধাপ না লেখো তাও নাম্বার পাইবা, অবশ্যই পাইবা, ধাপ দিতে হবে এমন কোনো কথা নেই। কি লিখছে সিদ্ধান, আমি তোমার লেখা বুঝি না। নাম্বার নাম্বার কাটবেন কিসের জন্য? বইয়ের মতো লিখলে হবে, তবে এটা মনে রাখার জন্য কিন্তু আমি এই প্রসেসে করি। স্যার একটু ফাস্ট হলে বুঝা, এত ফাস্ট হলে কিভাবে বুঝবো, তাই তো? ফাস্ট বেশি না তো, স্লো করাচ্ছে, একেবারে স্লো। যে একটা ত্রিভুজের দুইটি বাহু সমান, তাই অনুরূপ কোণ সমান। একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, এই মানটা শুধু এখানে বসিয়ে দিলাম, একটা একটা দুইটা, তার মানে কি ও এ বি যে কথা, বি এ ই একই কথা, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি আমরা এই সাইড শেষ। দেখো এই কোণটা শেষ, এই পরের অংশটা আছে না, সেই পরের অংশটা লেখার জন্য আমরা ওই দিকে চলে যাব। অনুরূপ ভাবে যদি 3 নাম্বার দাও, নাম্বার কিন্তু কমে যাবে, এখন ধাপটা কমে যাবে। 3 নাম্বার যদি দাও, আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, অনুরূপ ভাবে এখানে কি লিখছি দেখো, এ ও বি ত্রিভুজের জন্য আমরা বহিস্থ কোণ পাইছি। এখন আরেকটা ত্রিভুজ আছে, দেখো ত্রিভুজ এ ও ডি, এই যে এই পাশের ত্রিভুজটা, এর অনুরূপ ভাবে লিখে দিতে সবচেয়ে ভালো হবে। অনুরূপ ভাবে কি কোণ, এই দেখো এই কোণের সমান যদি এই দুইটা ডাবল পাই, তো এই কোণের সমান লিখতে পারি কি কোণ, ডি ও ই। বি ও ই হলো এই পাশে, বি ও ই, এখন হবে ডি ও ই সমান 2, এটা হচ্ছে বি এ ই, এটা হবে কি ডি এ ই, 2 ডি এ ই, এ হলো 2 নং। একেবারেই সহজ। কিন্তু 1 নাম্বারটা কি হয়েছে, বি এ বি ও এ বি ও ই সমান বি এ ই, আর 2 না এটা কি হইলো ডি ও ই সমান 2 ডি এ ই, ক্লিয়ার? এটা দেখো 2 প্রমাণ করছে, এটাতে অনুরূপ ভাবে লিখে দিলাম। এখন যদি আমি 1 যোগ 2 করি, 1 যোগ 2 যদি করি, তবে সহজ হয়ে গেল। এই বাম পক্ষ বি ও ই প্লাস ডান পক্ষ ডি ও ই, দেখো বাম পক্ষ যোগ বাম পক্ষ, বাম পক্ষ যোগ বাম পক্ষ সমান ডান পক্ষে দেখো দুইটাতে কি আছে, 2 আছে, তো 2টা কমন নিলাম, থাকলো কি বি এ ই প্লাস বি এ ই,
BAE প্লাস DAE, ঠিক আছে? তো এইটা কিন্তু কি লেখা যায়, আমরা যদি গাণিতিকভাবে দেখি তখন ই কাটা যাবে, লেখা যাবে BOD, বি দুই পাশে, মাঝখানে ও, আর বাদ যাবে। আর যদি তুমি চিত্র দেখে বলো DOE সমান কি BOD লেখা যায়, মাঝখানে বর্ণটা মুছে দিলাম। এইটাও কিন্তু সে একই কাজ করা যায়, বাদ দিয়ে দাও, BAD, ভালো করে খেয়াল করো, চলে গেছে, ডি এক মাথায়, বি এক মাথায়, মাঝখানে ও, চলে গেছে, এ মাঝখানে, বি এক মাথায়, ডি এক মাথায়, শেষ। অথবা যদি চিত্র দিকে তাকাও, BAE প্লাস DAE সমান কি BAD লেখা যায়। আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই অংশটা কি হলো। এখন বলো, যদি পক্ষান্তর করতে চাই, আমরা কি পেলাম? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আরেকবার বুঝাবো, আমি একটু শেষ করে নিই। এখন যদি লিখি, সুতরাং BAD, এটা আগে লিখছি, এই টুটা এটা নিচে চলে যাবে, হাফ হয়ে যাবে BOD। তুমি এটাও প্রমাণ হয়, এটাও প্রমাণ হয়। আচ্ছা, আবার একটু প্রথম থেকে দেখো প্রমাণে। ত্রিভুজ AOB, AOA সমান OB, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দিচ্ছি। সুতরাং একই বৃত্তের ব্যাসার্ধ মানে কি? কোন ত্রিভুজের দুটি বাহু সমান হয়ে গেল, অনুরূপ কোণ সমান, এই দুইটা কোণ সমান OAB OBA, ক্লিয়ার? আবার এই ত্রিভুজের বহিস্থ কোণ, দেখো বহিস্থ কোণের নাম কি? BOE সমান বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। এই কথাগুলি লিখে দিতে হবে, সাইডে কিন্তু লিখে দিতে হবে যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। এখন দেখো, OAB ঠিক রাখছি, OB এর জায়গায় OAB লেখা যায়, তো দুইটা OAB হলো। OAB যে কথা, BAE একই কথা, OAB যে কথা, BAE একই কথা। ফারিহা, আবার বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করে ভালো করে। পেলাম এটা। যদি আমি OAB ত্রিভুজের ক্ষেত্রে এই প্রমাণটা করতে পারি, অনুরূপভাবে এই DOE এর ক্ষেত্রেও যেমন, আবার দেখো BOE মানে এই কোণটা হচ্ছে এই কোণের দ্বিগুণ, আবার এই বাইরের কোণটা ভিতরের কোণের দ্বিগুণ, DAE দ্বিগুণ লিখছি। তারপরে 1 নং 2 নং যোগ করেছি, বাম যোগ, আর ডান থেকে 2 কমন, ডান যোগ, বাদ গেছে, BOD, বাদ গেছে, AO না BAD, BOD BAD, কারণ এখানে বাদ গেছে, তার মানে কি? এই কেন্দ্রস্থ কোণ পেলাম, এই বৃত্তস্থ কোণ। আমি বৃত্তস্থ আগে লিখি, এই টুটা এটা নিচে চলে যাবে, নিচে মানে কি? হাফ আকারে লিখছি, এই প্রমাণিত হলো। আশা করি সবাই বুঝেছ। স্টুডেন্ট কিন্তু অনেক কমে গেছে স্যার। সাইডে নোট, হ্যাঁ, নোট না দিলে কিন্তু নাম্বার কমে যাবে, অবশ্যই নোট দিতে হবে। নোট না দিলে, এই যে নোট যদি না দাও, নাম্বার অবশ্যই কমে যাবে। নোট অবশ্যই দিতে হবে, কারণ উপপাদ্য মানে হচ্ছে কি? প্রমাণ যুক্তিসঙ্গত কথা লিখতে হবে। যুক্তিটা কি? একই বৃত্তের ব্যাসার্ধ, তাই দুইটা বাহু সমান, ত্রিভুজের দুইটি বাহু সমান, তার মানে দুইটি কোণ সমান, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। এগুলি কারণ না লিখলে নাম্বার অবশ্যই কম পাইবা। এটা কোনোভাবে যেন ভুল না হয়। এরপরে দেখো, সময় যদিও শেষ, আমি আরেকটা অংশ দেখাবো, একটু খেয়াল করো, মুছেই দিই। এটা কি উপপাদ্য 20 কিন্তু দেখানো হলো। আজকে আমি তোমাদের 8.2 এর 1 এবং 4 এর গ একই রকম, আজকে ওই সময়টা নেই, তাই আমি ওইটা দেখাচ্ছি না। আমরা আরেকটা উপপাদ্য দেখাই, উপপাদ্য 22, খুবই ছোট্ট একটা উপপাদ্য। উপপাদ্য 22, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, খুব সহজভাবে দেখাই দিব আমি, এটা তোমরাও পারবা। চিত্রটা একটু আঁকি।
চিত্রে কি বলা আছে, এই হলো কেন্দ্র। এখন আমরা এই জায়গায় দুটো তথ্য জানবো। দেখো এটা কি কোণ, এখানে যদি একটু ফুটা থাকে এটাকে সরল কোণ বলা হয়। কি কোণ বলা হয়? সরল কোণ। এটার মান কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ, তাই না? আর কেন্দ্র দিয়ে যদি একটা রেখা টানি সেটাকে জ্যাও বলে, আবার ব্যাসও বলা হয়। এই ব্যাস তাহলে অর্ধেক বৃত্ত হয়ে গেল। অর্ধবৃত্ত মানে কি? অর্ধেক বৃত্ত, উপরেরটা অর্ধেক, নিচেরটা অর্ধেক। অর্ধেক বৃত্তে যে কোনো জায়গায় তুমি এইভাবে একটা রেখা টানতে পারো। এই এই তোমরা অবশ্যই হাতে চিত্র আঁকলে হবে না, অবশ্যই পেন্সিল কম্পাসে চিত্র আঁকতে হবে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এ বি হলো কি? এ বি কি? ব্যাসও বলা যায়, জেও বলা যায়, তাই আমরা ব্যাস বলবো। আর সি হলো একটা বিন্দু, তার বিপরীত পাশে একটা বিন্দু ডি নিলাম, তারপর ও হলো কেন্দ্র। এই তো। আচ্ছা, বিশেষ নির্বাচনটা আমি মুখে বলি, শুধু তোমরা প্রশ্নের সাথে মিলিয়ে নাও যে ও কেন্দ্র বিশিষ্ট এ বি একটি ব্যাস। ও কেন্দ্র বিশিষ্ট এ বি একটি ব্যাস। ক্লিয়ার? এবং এই যে কোণটা, এক সমকোণের চিহ্ন কিন্তু এইভাবে দিতে হয়। এ সি বি কি? একটা অর্ধবৃত্তস্থ কোণ। এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং প্রমাণ করতে হবে যে এই এ সি বি সমান এক সমকোণ। কত? এক সমকোণ মানে 90 ডিগ্রি। আচ্ছা, আমি আবার বলি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস আর এ সি বি কোণ অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে এ সি বি সমান এক সমকোণ। অঙ্কন, এ বি যে পাশে সি আছে তার বিপরীত পাশে একটা ডি নিই। খুব সহজ কথা। এ বি যে পাশে সি আছে তার বিপরীত পাশে ডি নিই। ক্লিয়ার? আর কোনো এখানে কোনো আর কথা নেই। এখন দেখো, আমরা যে 20 নম্বর উপপাদ্য বললাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো তো, এটা কি কেন্দ্রস্থ কোণ না? এই এ ডি কেন আনছে? এ ডি বি চাপের উপর দণ্ডায়মান। শুধু লেখার জন্য যে প্রমাণ, প্রমাণের শুরুতে কি লিখতে হবে? এ ডি বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি? এ ও বি, যাকে আমরা সরল কোণ বলি। হ্যাঁ, দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বি। আচ্ছা, বৃত্তস্থ আগে লিখবো, বৃত্তস্থ লিখি। বৃত্তস্থ কোণ কি হবে বলো? এ সি বি, যেহেতু এটা প্রমাণ করবো আমরা, সমান টু কেন্দ্রস্থ সরল কোণ। এখানে কিন্তু টু কেন্দ্রস্থ সরল কোণ কি? বৃত্তস্থ কোণের অর্ধেক হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে লিখবে কি? ব্র্যাকেট দিয়ে কেন্দ্রস্থ সরল কোণ নাম কি? এ ও বি। কেন্দ্রস্থ আবার সরল কোণ এ ও বি, এটা কথা মনে রাখতে হবে। এই কারণটা যদি তুমি না লেখো, এটা পাইলা কোথায়? তুমি নাম্বার কম পাইবে না। কি লিখতে হবে? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন বলো, এখানে শুধু লিখতে হবে কি? এই যে সরল কোণটা লিখলাম আমরা, সরল কোণ। কিন্তু কিন্তু কখন লেখে? এই যে এই কথাগুলি তোমাদের বারবার বলি যে কিন্তু লেখে যে তথ্যটা আমরা জানি। যেমন কি কি জানি? এই যে সরল কোণ, সরল কোণ কত? এ ও বি, এটা কি জানি আমরা? 2 সমকোণ। এটা আমরা জানি না? এই যে বি ও সি সরল কোণটা, সেটা কি আমরা জানি কিনা বলো? এই জন্য একবার সরল কোণ এত। এখন এই মানটা শুধু এখানে বসায় দাও, এই তো শেষ নাকি? সুতরাং এ সি বি সমান হাফ কেন্দ্রস্থ সরল কোণ। কেন্দ্রস্থ সরল কোণ না লিখে আমরা কি লিখবো? শুধু 2 সমকোণ। হাফ ইন্টু এই যে 2 সমকোণ লিখে দিব, 2 সমকোণ। 2 এর সাথে 2 কাটলে কি হয়? 1 সমকোণ। আশা করি সবাই বুঝতে পেরেছ।
যে যদিও যদিও ছোট্ট একটা উপপাদ্য 2 নম্বরে আসে, কিন্তু এই উপপাদ্যটা এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এ সি বি সমান হাফ কেন্দ্রস্থ সরল কোণ, সরল কথা লাগাই তো, একটা সরল রেখা, কিন্তু সরল কোণ এ বি সমান 2 সমকোণ। সুতরাং এই কোণ এ সি বি সমান হাফ, এই কেন্দ্রস্থ সরল কোণের জায়গায় 2 সমকোণ বসাই দেবা, 2 এর সাথে 2 কাটলে 1 সমকোণ হয়ে গেল। অর্থাৎ আমরা এ সি বি 1 সমকোণ পেয়ে গেলাম। আশা করি এই দুটো উপপাদ্য বুঝছো। আগামী ক্লাসে গুরুত্বপূর্ণ আমরা অনুশীলনী পড়াবো 8.2 এর কিছু সৃজনশীল অনুশীলনীর উপপাদ্য। আর সেই অনুশীলনী উপপাদ্য কত জায়গায়, একই উপপাদ্য 3-4 জায়গায় আছে, সেটা তোমাদেরকে আমি দেখায় দিব। যদি একটা অনুশীলনীর উপপাদ্য অনুশীলনী পড়তে পারো, 8.1 এর 1 যদি পড়তে পারো, তুমি নিম্নে 5টা অনুশীলনী জ্যামিতির অনুশীলনী অঙ্ক করতে পারবা। সেই জন্য আমি বারবার বলবো আগামী ক্লাসে অবশ্যই সবাই উপস্থিত থাকবে। হ্যাঁ, ধারাবাহিকভাবে সবগুলি ক্লাস দেখো প্রত্যেক বিষয়ে। তোমাদের ফিজিক্সের যেমন 6ষ্ঠ অধ্যায় শেষ, এখন আমি 7ম অধ্যায় 8ম অধ্যায় ধরবো, যে আলোর প্রতিফলন। যদিও প্রতিফলন আগে পড়ানো হয়েছিল, সেই পড়ানোর কিছুটা ত্রুটি ছিল, এই জন্য আবার নতুন করে সুন্দর করে আমি যাতে ক্লাসগুলি হয় তোমাদের উপকারে আসে, বারবার সেটা দেখলে রিপিট করলে তোমাদের উপকারে আসে, সেইভাবে আবার প্রথম থেকে 8ম অধ্যায় থেকে আবার শুরু করব নতুন ক্লাসগুলি। তোমরা সবাই থাকবে ফিজিক্সের ক্লাসগুলিতে এবং ম্যাথের ক্লাসগুলিতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়ো। 13 তারিখের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।